আবেদন সংখ্যা পড়েছিল ৮১,০০০। তো এইখানে ১ থেকে ১৫তম ১৬তম সহ ছিল, সেখানে ৮১,০০০ আবেদন পড়েছিল। তার মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ২৭,০০০-এর মতো চাকরি হয়েছে এবং নতুন করে ১৭তম কিছু যোগ করা হয়েছে, তাদেরকেও চাকরি দেওয়া হয়েছে। যারা এত শূন্য পদ, যে ৯৮,০০০ শূন্য পদ, সেখানে ৯৮,০০০ শূন্য পদ সেখানে পূরণ হয়েছে মাত্র ১৯,০০০-এর মতো। বাকি পদগুলো কিন্তু শূন্য রয়েছে। এই বারবার এনটিআরসির সিস্টেম দুর্নীতির কারণে শিক্ষক সংকট রয়েছে। অপরদিকে এনটিআরসি যোগ্য প্রার্থী নির্বাচন করেও নিয়োগ দিচ্ছে না। এটা পূর্বেও দেয়নি, এখনো দিচ্ছে না, এবং বারবার পরীক্ষা নিয়ে নিবন্ধিত সংখ্যা বৃদ্ধি করে তারা সনদ বাণিজ্য করেই যাচ্ছে। কেন করে যাচ্ছে? কারণ এনটিআরসির চেয়ারম্যানের ড্রাইভার, এটা ফেসবুক সহ মিডিয়া ৬ লাখ। এনটিআরসির চেয়ারম্যান ড্রাইভার ২ লক্ষ টাকায় সনদ দেয় এবং ৬ লক্ষ টাকায় ৮ লক্ষ টাকায় নিয়োগ সুপারিশ পাইয়ে দেয়। এখন বলুন, ২ লক্ষ টাকায় যেখানে সনদ দেবে এবং ৬ লক্ষ টাকায় সনদ পাইয়ে দেবে, তার মার্কটা বেশি হবে না আমার মার্কটা বেশি হবে? এনটিআরসি বিভিন্ন সময় নিবন্ধনধারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করে তাদের নিয়োগ থেকে বঞ্চিত রেখেছিল, যার কারণে আজকে তাদের বয়স ৩৫+ হয়ে গিয়েছে। আসলে কি বৈষম্য এনটিসিআরে করেছিল নিবন্ধনধারীদের সাথে, এগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনার উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের কি করণীয় আছে, কি করলে আপনারা নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হবেন এবং আপনারা এনটিসিআরের কাছে কি দাবি নিয়ে গেলে আপনারা কিভাবে উপস্থাপন করলে আপনাদের নিয়োগ দিতে বাধ্য হবে, এগুলো জানতে ফুল ভিডিওটি দেখুন। ধন্যবাদ। সারা বাংলাদেশে প্রচুর শিক্ষক সংকট। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টারা অলরেডি শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষক সংকট দূরীকরণ করতে এবং শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে পদক্ষেপ নিচ্ছে। আমরা প্রত্যাশা করছি নিয়োগ বঞ্চিত যারা আছি, সেই প্রত্যাশা, সেই সুফল যেন ঘরে ঘরে পৌঁছে যায় এবং সেটা যেন আসলে ন্যায়ের ভিত্তিতে হয়, আইনের ভিত্তিতে হয় এবং মানবতার ভিত্তিতে হয়, মনুষ্যত্বের ভিত্তিতে হয়। সেটা যেন এমন না হয় যে এই কারণে একটা অংশ তাদের মনুষ্যত্ব বর্জন করে আর একটা অংশ সেই সুযোগটা যেন না পায়। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এনটিআরসি কিভাবে আমাদের নিয়োগ বঞ্চিত করেছে এটা সারা বাংলাদেশ সবাই নিবন্ধিত সমাজ জানে এবং এরা ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি। আন্দোলনের বিভিন্ন মন্ত্রী, এমপি যারা এই বিগত সরকার আমলে ছিল, তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে বারবার প্রতারণা করেছে, সেই ইতিহাস মানুষ জানে। তো এই কারণে আমরা বলতে চাচ্ছি যে যারা প্রথম থেকে এ পর্যন্ত নিবন্ধিত হয়েছে ১ থেকে ১২তম, তাদের নিয়োগের দায়িত্ব ছিল মূলত কমিটির হাতে। ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগ সুপারিশের ক্ষমতা দিয়েছে এনটিআরসির হাতে। তখন থেকে সকলের নিয়োগের দায়িত্ব মূলত এনটিআরসি। এনটিআরসি প্রথম গঠিত হয়েছে ২০০৫ সালে। তাদের দায়িত্ব ছিল শুধু প্রত্যয়ন প্রদান করা, অর্থাৎ এনটিআরসির যে ফুল মিনিং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ তারা যোগ্য শিক্ষকদের নির্বাচিত করবে এবং প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ দেবে। সেই গতানুগতিক পদ্ধতিতে স্বজনপ্রীতি এবং ঘুষ বাণিজ্য চলত, সেটা বন্ধের উদ্দেশ্যেই মন্ত্রণালয় এনটিআরসিকে সুপারিশ ক্ষমতা দেয়। কিন্তু এই এনটিআরসির সুপারিশ ক্ষমতা পাওয়ার পর এনটিআরসি সেই প্রকৃত যে যোগ্যতা এবং যোগ্যতার সনদ প্রদান করতো, সেই কাজটা থেকে তারা বেরিয়ে এসে তারা এটাকে লাভজনক ব্যবসায় রূপান্তর করে ফেলে। তারা বারবার পরীক্ষা নিয়ে হাজার হাজার নিবন্ধনধারীদের সাথে প্রতারণা করেই যাচ্ছে। সেই প্রতারণার নমুনা হিসেবে আমি কিছু বিষয় উপস্থাপন করব। আশা করি মাননীয় যারা দায়িত্বশীল আছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু শিক্ষা সংস্কার নিয়ে কাজ করবেন, সুতরাং তাদের এই বিষয়গুলো দৃষ্টিগোচর হওয়া অতি জরুরি এবং নিবন্ধিত নিয়োগ বঞ্চিত সকলের নিয়োগের সুব্যবস্থা করা এখন সময়ের আশু দাবি। কারণ বর্তমানে এনটিআরসির ওয়েবসাইটে ৬ লক্ষাধিক নিবন্ধনধারী আছে, একজনের ৫টি ৬টি করে নিবন্ধন আছে। সেই হিসেবে আমরা দীর্ঘ ২০০ দিন
দীর্ঘ 200 দিন শাহবাগে আন্দোলন করেছি, অনশন করেছি। সেই প্রেক্ষিতে তৎকালীন সরকার এবং শিক্ষামন্ত্রী দীপুমণি আমাদের 2টি দাবি মেনে নিয়েছিল, যে এক আবেদনে আমাদের চাকরি ব্যবস্থা করবেন এবং ইন্ডেক্সবিহীন, অর্থাৎ বর্তমানে যারা শিক্ষা এমপিও ভুক্ত, ইন্ডেক্স ভুক্ত, তাদেরকে আর আবেদন করতে দেওয়া হবে না, তাদের আলাদা বদলি ব্যবস্থা করা হবে অথবা মিউচুয়াল ট্রান্সফার করা হবে। ফলে প্রকৃত যারা এনটি লেভেলের শিক্ষকতা প্রবেশ করতে চায়, যোগ্যতার সকল শর্ত উত্তীর্ণ, তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তো ওই হিসাবে যখন জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি মাত্র আবেদন গ্রহণ করা হয়েছে, তখন স্কুল এবং কলেজ মিলিয়ে 1,21,000-এর মতো আবেদন করেছিল। একজন ব্যক্তির যেহেতু 2টি চাকরি করার সুযোগ নেই, সুতরাং এই হিসাবে প্রকৃত অবশ্যই যে অবৈধ সনদদারি তার মার্কটা বেশি হবে এবং সুপারিশ যদি পায় সেই আগে পাবে। শুধু তাই নয়, এনটিআরসি প্রথম গণবিজ্ঞপ্তিতে 16,000 পদের জন্য সুপারিশ গণবিজ্ঞপ্তি দিয়েছিল। গণবিজ্ঞপ্তি দেওয়া হয় এই কারণেই, বাংলাদেশে কতজন নিবন্ধনধারী আছে এবং চাকরি প্রত্যাশী আছে, তাদের চাকরি দেওয়ার উদ্দেশ্যে। সেখানে 16,000 পদের বিপরীতে সুপারিশ গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে সেখানে দেখা যায় জেলা উপজেলা ভিত্তিক, মানে একজন ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়। তো একজন ব্যক্তি যদি একাধিক প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়, একজন ব্যক্তিকে একাধিক প্রতিষ্ঠানে চাকরি দেওয়া সম্ভব না। স্কুল কলেজ মিলে অনেকগুলো পদ এ কারণে ফাঁকা থেকে যায়, 16,000-এর পদগুলো অনেকগুলো পদ ফাঁকা থেকে যায়। দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে সেখানে একটা অংশকে আবেদন করার সুযোগই দেওয়া হয় না, এবং যারা অলরেডি চাকরিরত, অর্থাৎ প্রথম গণবিজ্ঞপ্তিতে চাকরি পেয়েছে, নিবন্ধন সনদ আছে, তাদেরকেও এই একই আবেদনের সুযোগ দেওয়ায় বেশিরভাগ ইন্ডেক্সধারী, অর্থাৎ পূর্বে চাকরিরত, তাদেরই প্রকান্তরে বদলির ব্যবস্থা করা হয়। ফলে এনটি লেভেলে যারা নতুন, তারা কিন্তু প্রবেশ করতে পারে না। এর ফলে আবারও পদ শূন্য থাকে, এবং কিছু মহিলা কোঠা, পুরুষ কোঠা, এটা উল্লেখ করা না থাকায় পুরুষরা সেই সব পদে আবেদন করলে সেসব পদ রিজেক্ট হয়ে যায়, অর্থাৎ তার নিয়োগটা বঞ্চিত হয়ে যায়। এভাবে 40,000-এর মধ্যে বেশিরভাগই ইন্ডেক্স দ্বারা দখল করে, ইন্ডেক্সরা গ্রহণ করে নেয়, পূর্বের নিয়োগকৃতরা পদগুলো দখল করে, ফলে সেই পদগুলো আবার ফাঁকা থাকে। তৃতীয়তে 54,304টি পদ, সেখানে 22,000 ইন্ডেক্সধারীকে বদলি করা হয়। 22,000 ইন্ডেক্সধারীকে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বদলি করা হয়। এখন এই 22,000 পদ যদি তাদেরকে আলাদা বদলি করা হতো, তাহলে এই 22,000 পদ কিন্তু এনটি লেভেলের শিক্ষক প্রবেশ করতে পারত। সেই এনটি লেভেলের প্রবেশের শিক্ষক জয়েন করে মাত্র 12,000। কোথায় 54,304টি পদ, সেখানে জয়েন করে মাত্র 12,000। বাকি পদগুলো কোথায় থাকে? সে থেকেই যায়। এনটিআরসি আবার বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছিল একটা, সেখানে যারা ওই তৃতীয়তে সুপারিশ পেয়েছে তারা এবার নতুন করে সুপারিশ পায়। এতে লাভ কার? একটা পদের বিপরীতে হাজার হাজার আবেদন করতে হচ্ছে, এবং এনটিআরসি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। শিক্ষামন্ত্রী ওই কি বলে প্রধানমন্ত্রীদের খুশি করছে, অথচ নিবন্ধিতরা নিয়োগ বঞ্চিত থেকে যাচ্ছে। এই শূন্য পদ শূন্যই থাকছে, এবং তাদের বয়স, যারা এনটি লেভেল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তারা কিন্তু যখন পরীক্ষা দিয়েছে তখন তাদের বয়স ছিল, এবং মহামান্য আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে 1 থেকে 12তমদের, অর্থাৎ 12/6/2018 পূর্বে যাদের নিবন্ধন আছে, তাদের সনদের মেয়াদ আজীবন করা হয়েছে। এর ব্যাপারে আমরা দেখেছি করোনাকালীন সময়ে কোর্টের একটা রায়ে 1 থেকে 12তম সহ সকলকে মিলিয়ে একটা সম্মিলিত রায় দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সনদের মেয়াদ 3 বছর। এটা ছিল 13তমদের জন্য। এটা স্পষ্ট রায়ে, আমাদের রায়ের কপি আছে। আমার যেটা মনে হয়, এটা যারা রিড করেছে বা মামলায় অংশগ্রহণ করেছে, তাদের সাথে এবং এনটিআরসির সাথে মানে একটা ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে 1 থেকে 12তমদের এই ব্যাপারটা শুধুমাত্র 13তম থেকে প্রযোজ্য, এবং এটা রায় স্পষ্ট আছে, এটাকে ভায়োলেন্স করা হয়েছে। সম্মিলিতভাবে একটা সম্মিলিত 166টি মামলাকে কনভার্ট করে সেখানে একটা গোজামিল দেওয়া হয়েছে। তো আমি প্রত্যাশা করব, যেহেতু এই আইনি ব্যাপারগুলো, এই তদন্তের ব্যাপারগুলো, অনিয়মের ব্যাপারগুলো আসলে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের না, এটা কর্তৃপক্ষের কাজ, এবং এটা
দায়িত্বশীল যারা ভূমিকা পালন করে, যারা শিক্ষা সংশ্লিষ্ট তাদের কাজ। আমরা প্রত্যাশা করব যারা এই দায়িত্বগুলো গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই অনিয়মগুলো তদন্ত করে দেখবেন। তাদের যারা জাল সনদ দেয়, আমি বলতে চাচ্ছি যারা জাল সনদ দেয়, যারা টাকার বিনিময়ে উচ্চ মার্কের সনদ দেয়, যারা টাকার বিনিময়ে নিয়োগ দেয়, তারা এই রায়গুলো যে এডিট করবে না, তারা রায়গুলো যে ভায়োলেন্স করবে না, এর কি নিশ্চয়তা আছে? এটাকে অবশ্যই তদন্ত করতে হবে। এবং জাল সনদের সাথে যারা জড়িত, যারা শিক্ষাক্ষেত্রকে কলুষিত করছে, যারা নিয়োগ বঞ্চিত জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যারা এ পর্যন্ত বৈষম্য করে আসছে, যারা এই সারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই নীল নকশা করেছিল, যারা নিবন্ধিতদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এই শিক্ষাক্ষেত্রকে কলঙ্কমুক্ত করতে হবে। এবং নিয়োগ বঞ্চিত যাদের বারবার নিয়োগ বঞ্চিত করা হয়েছে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে হবে, শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে। তবেই কচিকাঁচা শিক্ষার্থীরা তাদের বিষয়ভিত্তিক শিক্ষক পাবে এবং সঠিক শিক্ষা পাবে। অন্যথায় যদি এখনো কালক্ষেপণ করা হয় এবং নিয়োগ বঞ্চিতদের যে নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে সেই বিষয়গুলো যদি আলোকপাত না করে, তাদের যথাযথ ব্যবস্থা না নিয়ে তাদের যদি নিয়োগ বঞ্চিত করেই রাখা হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল সেটা শিক্ষাক্ষেত্রে আসবে না, নিবন্ধিত শিক্ষক সমাজের মানে সেই সুফলটা পাবে না। তাহলে এই স্বাধীনতার মানে কি? এই স্বাধীনতার মানে কি? এটাই আমার মূল প্রশ্ন। আমরা এই স্বাধীনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল অবশ্যই শিক্ষাক্ষেত্রে পৌঁছে দিতে চাই, নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের জীবনে এর সুফল পৌঁছে দিতে চাই। এবং এনটিআরসির যারা এনটিআরসির সাথে সদস্যের যেসব মিডিয়া এবং যেসব সিন্ডিকেট অর্থাৎ সংঘবদ্ধ সিন্ডিকেটের কারণে যারা নিয়োগ বঞ্চিত, তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থার মাধ্যমে বাংলা থেকে বৈষম্য দূরীকরণ করতে হবে। বাংলাদেশের 64 জেলা থেকে আমরা নিয়োগ বঞ্চিতরা শাহবাগে 200 দিন আন্দোলন করেছি। সেখানে শিক্ষামন্ত্রী দীপমণি আমাদের সাথে প্রতারণা করেছে। তৎকালীন শিক্ষামন্ত্রী নওফেল জাতীয় সংসদে বলেছে গত 6 মাসে 99,000 শিক্ষক নিয়োগ দিয়েছে, অথচ সেখানে 19,000 শিক্ষক এখনো নিয়োগ দিতে পারেনি। পুলিশ ভেরিফিকেশন চলছে। মিথ্যা কথা বলে, মিথ্যার যে ব্যবস্থা ছিল এবং অপকৌশল ছিল, সেগুলোর সাথে অনেক বড় বড় লোক, অনেক রাঘব বোয়াল জড়িত আছে। এগুলোকে আইনের আওতায় এনে তদন্ত করতে হবে এবং প্রকৃত নিয়োগ বঞ্চিতদের অবশ্যই নিয়োগ দিতে হবে। অনেক কথা ওঠে যে 1 থেকে 12 জনেরা যদি মেধাবী হতো তাহলে তো তাদের নিয়োগ হয়ে যেত। যারা এই কথাগুলো বলে তারা এনটিআরসির ইতিহাস জানে না। এনটিআরসি তৃতীয় গণবিজ্ঞপ্তির সময় যখন অনিয়ম ধরা পড়ে, তখন একদল ফল প্রত্যাশী, রেজাল্ট প্রত্যাশী আন্দোলন করে, তাদের আন্দোলনে লাগিয়ে দেয় এবং তারা আন্দোলন করে সুধী সমাজ ঘোষণা দেয়, যারা ভুক্তভোগী যে পদগুলো সমস্যা আছে সেই পদগুলো আপাতত ব্লক রাখেন আর বাকিদের রেজাল্ট দিয়ে দেন। বাকিদের রেজাল্ট দিয়ে দেওয়ার পরেই সেটা ধামাচাপা হয়ে যায়। চতুর্থতেও তাই, পঞ্চমে তাই। অর্থাৎ আবেগ দিয়ে চলছে এনটিআরসি, আবেগ দিয়ে, বিবেকের কোনো কাজই এনটিআরসি করছে না। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেসব পদে আবেদন করা হয়েছিল ওই সব পদে কোনো সুপারিশ করা হয়নি। আমরা তৎকালীন শিক্ষামন্ত্রীকে বলেছিলাম এইসব পদে সুপারিশ করা হয়নি, অথচ আমাদের আবেদন হয়েছে। আমরা শিক্ষামন্ত্রীকে তথ্যপত্র দিয়েছি, শিক্ষামন্ত্রী এনটিআরসির কাছে দিয়েছে, এনটিআরসি তাকে হুমকি ধুমকি দিয়ে তার মামলা করবে, এইসব হুমকি ধুমকি দিয়ে তাকে বিষয়টা চেপে গেছে। আমাদের কাছে সেই ডকুমেন্টগুলো আছে। এবং তাকে বলেছে এটা আপনি জালিয়াতি করে এনেছেন। অর্থাৎ জালিয়াতি যারা করে তারাই জালিয়াতির কথা বলে। এই তথ্যগুলো ইমেলের মাধ্যমে নেওয়া হয়েছে। সেই সব প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র আছে, সেগুলো আমরা ইমেলের মাধ্যমে সংগ্রহ করে রেখেছি যে ইমেলের মাধ্যমে লেনদেন হয়েছে সেটা কিভাবে জালিয়াতি করা হয়। এবং এনটিআরসি তাদের বলেছে এগুলো জালিয়াতি করেছিলেন। যাকে বলেছে সে চুপসে গেছে। শেষ পর্যন্ত হাজার হাজার আবেদন করে সর্বশান্ত হয়ে সারা বাংলার নিবন্ধিতদের সাথে প্রতারণা করেই যাচ্ছি। এত কিছু পরেও যখন বলবেন যে মেধাবী হলে তো নিয়োগ হতো, আমি একটা কথাই বলবো, যদি একটা গাড়ি বন্ধ থাকে, বন্ধ করে দেওয়া হয়, স্টপ করে দেওয়া হয়, সেই গাড়িটা গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ লাগবে? আপনারা প্রশ্নের উত্তর দেবেন।
একটা বন্ধ গাড়ি গন্তব্যে কখনো পৌঁছাতে পারবে না। এনটিআরসি মূলত সেই কাজটাই করে। এনটিআরসি মূলত সেই কাজটাই করে। প্রতিবার পরীক্ষা নিয়ে বিগত সরকারের আমলে নুরুল ইসলাম নাহিদের সময় প্রশ্ন আউট হতো, এগুলো কে না জানে। এবং এই তাদের দলীয় লোক ঢোকানোর জন্য বারবার সেই উচ্চ মার্ক দিয়ে, টাকা দিয়ে, অবৈধ সনদ দিয়ে 60,000 জাল সনদদারি ঢুকিয়েছে। এই 60,000 জাল সনদদারি কারা ঢুকিয়েছে, কেন ঢুকিয়েছে? এটা শিক্ষাক্ষেত্রকে কলঙ্ক করার জন্য, কচিকাঁচার শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য। এবং বারবার পরীক্ষা নিয়ে এই জাল সনদ যাদের দিতে পারে তাদেরকেই নিয়োগ দেয়। কিছু ভালো মানুষ দেয় না তা নয়, কিছু ভালো মানুষ কিছু কিছু সাবজেক্টে যেগুলোর শূন্যপদ বেশি এবং নিবন্ধিত সংখ্যা কম, সেসব পদে কিছু ভালো মানুষও যায়, সেটা আমি অস্বীকার করব না। এ পর্যন্ত 1 লাখের মতো এনটিআরসি নিয়োগ সুপারিশ করতে সক্ষম হয়েছে এবং নিয়োগ বঞ্চিত সংখ্যাটা খুবই কম, যেখানে 80,000-এর মতো শূন্যপদ অলরেডি আছে এবং এখনো শূন্যপদের তালিকা নেওয়া হচ্ছে। সেই হিসেবে শূন্যপদের সংখ্যা 1.5 লাখের কাছাকাছি হবে। অথচ একটা অংশকে নিয়োগ বঞ্চিত করে রেখেছে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনার 1 থেকে 12তম, 13, 14, 15 এদেরকে সুপারিশ করতে দেওয়া হয়নি। শুধু 16 এবং 17 এদেরকে আবেদন করতে দেওয়া হয়েছে, বাকিদের আবেদন করতে দেওয়া হয়নি। 17তম ভাইয়েরা যারা পরীক্ষা দিয়েছে, এনটিআরসি সকল শর্ত উত্তীর্ণ হয়েছে, অথচ ওই যে সনদের মেয়াদ 3 বছর এবং মাউসির অর্থাৎ এমপিও নীতিমালা 35 সেই ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছে। একটা বারও তারা আবেদনের সুযোগ পায়নি, আবেদনের সুযোগ পায় না। পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, সকল যোগ্যতা হলো, অথচ শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়ার ক্ষেত্রে তাদেরকে একটা ব্যারিকেড দেওয়া হলো। এই অব্যবস্থাপনার জন্য কে দায়ী? আর যেটা বলতেছিলাম, বন্ধ গাড়ি কখনো গন্তব্যে পৌঁছাবে না। আমরা 3য় গণবিজ্ঞপ্তিতে দেখা যায় যেসব পদ ফাঁকা ছিল, 40,000-এর মতো পদ ফাঁকা ছিল, সেই সব পদে 4র্থ গণবিজ্ঞপ্তিতে আবার শিক্ষক চাহিদা দেওয়া হয়েছিল। সেই সব পদে যে আবার 40,000-এর মতো পদ, 68,000-এর মতো, 27,000 সুপারিশ করেছে, অনেক মানুষ জয়েন করে নাই। সেই 40,000-এ আবার পঞ্চমে সুপারিশ নেওয়া হয়েছে। আমরা এই বিষয়টা যখন লক্ষ্য করি, আমরা শিক্ষামন্ত্রীকে বলেছিলাম, কোনো ব্যবস্থা নেয়নি। এবং এই 4র্থতেও একই রকম ঘটনা ঘটে। ফেসবুক সহ 6 লাখ, মনে করেন আমরা যখন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের ব্যানারে 200 দিন আন্দোলন করি, তখন এক আবেদনের ইন্ডেক্সবিহীন সুপারিশ করবে এবং তৎকালীন শিক্ষামন্ত্রী বলেছিল যে 68,000-এর 68,000 পদই সুপারিশ করা হবে, একটি পদও ফাঁকা থাকবে না। আমরা তার কথা বিশ্বাস করে মূলত ভুলই করেছিলাম। এই 68,000 না, সেই পদগুলো আবারও ফাঁকা রেখে পঞ্চমে গণবিজ্ঞপ্তি দিয়েছে। সেই পদগুলো আমার কলেজে 9টি, স্কুলে 11টি, এরকম। এই গল্পটা শুধু আমার না, হাজার হাজার নিবন্ধিত ভাইদের সাথে করা হয়েছে। সেই পদগুলোর ব্যাপারে সুপারিশ করার ব্যাপারে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির আগে রিট মামলা করেছিলাম। সেই রিট মামলায় আমাদের পক্ষে রায় এসেছিল, বলেছিল যে এদের আবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নিয়ে নিয়োগের ব্যবস্থা করুন, কিন্তু তৎকালীন সরকার সেই ব্যবস্থাটাকেও নেয়নি। অর্থাৎ এনটিআরসি পাশ কাটিয়ে তাদের সেই পঞ্চম গণবিজ্ঞপ্তি দিয়েছে, আবেদনের সুযোগ দেয়নি, আর নিয়োগ তো দেয়নি। এখন একটা অংশকে যদি নিয়োগ না দেওয়া হয়, যে ব্যাপারটা বললাম, পদ ফাঁকা রয়েছে, আমার আবেদন ছিল, সেখানে সুপারিশ করা হয় নাই। যাকে সুপারিশ করা হয়েছে সেখানে যখন সুপারিশ করা হয় তখন কিন্তু আমি রেজাল্ট ঘেটে দেখেছি, কাউকে না কাউকে সুপারিশ করা হয়েছে। এখানে তাদের একটা সিস্টেম দুর্নীতি আছে। এই সিস্টেম দুর্নীতিটা সে এনটিআরসি ছাড়া আর কেউ জানে না। এই সিস্টেম দুর্নীতির কারণে 60,000-এর মধ্যে মাত্র 12,000 নিয়োগ হয়, সেই 80,000-এর মধ্যে মাত্র 19,000 নিয়োগ হয়। এই সিস্টেম দুর্নীতির কারণে নিয়োগ বঞ্চিত রয়েই যাচ্ছে। তারা বলতেছে যোগ্য শিক্ষক পাচ্ছি না। সকল শর্তে উত্তীর্ণরা কিভাবে নিয়োগ বঞ্চিত হয় এবং কিভাবে তারা যোগ্য হয় না? এনটিআরসির বিভিন্ন ব্যাচে একই রুল আছে।
আমি আবার বলছি, এনটিআরসির বিভিন্ন ব্যাচের একই রোল আছে। যেমন আমার বিষয়ে 3 জনের রোল আছে। তখন এনটিআরসি যখন এই রেজাল্টটা সুপারিশ করার জন্য রেজাল্টটা টানে, তখন আমার রোলে যে প্রথম আছে তার রোলটা প্রথমে আসে, এবং সে যদি ইন্ডেক্সজারি হয়ে যায় তখন এই সুপারিশ এই তালিকা করার পরে সেই ইন্ডেক্সজারি হয়ে গেলে, সেই যেহেতু ইন্ডেক্স আছে এবং বর্তমানে 7 নং পয়েন্ট অফ আছে, এই কারণে ইন্ডেক্সের পদটা তাকে ওখান থেকে ইন্ডেক্সজারি থেকে তাকে ওখান থেকে রিমুভ করে, ফলে ওই পদটা কিন্তু শূন্য থেকে যায়। এই পদটা কিন্তু শূন্য থেকে যায়। বারবার আমরা এনটিআরসি বলেছি, এনটিআরসি বলছে যে এটা সিস্টেম। কিসের সিস্টেম? যেখানে জনস্বার্থের বিরুদ্ধে এনটিআরসি বারবার মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। এর আগে লক্ষ লক্ষ টাকা একটা চাকরির জন্য, বাংলাদেশ কেন বিশ্বের কোথাও নাই, একটা চাকরির জন্য তার জমি জমা গহনা বন্ধক রেখে সর্বশান্ত হয়ে গেছে লাখ লাখ আবেদন করে, তারপরে সেই চাকরির ব্যবস্থা হয় নাই। অথচ সেই সব প্রতিষ্ঠানে পদ শূন্য ছিল, তাকে সুপারিশ করা হয় নাই। সেই লিখিত কাগজপত্রগুলো আমরা কিন্তু জমা দিয়েছিলাম, তারপরে ব্যবস্থা নেওয়া হয় নাই। এই যে লিখিত কাগজপত্র আমরা জমা দিয়েছিলাম, তবু ব্যবস্থা নেওয়া হয় নাই। 1 থেকে 12তমদের উত্তীর্ণ করা হয়েছিল যোগ্য শিক্ষক হিসাবে নিয়োগের উদ্দেশ্যে। তাদেরকে নিয়োগ দেওয়ার জন্যই সনদ দেওয়া হয়েছিল, এবং জেলা উপজেলা ভিত্তিক অতিরিক্ত 20% টিকানো হয়েছে। 100 জনের মধ্যে 120 জনকে টিকানো হইতো। ওই ভালো রেজাল্ট করার পরেও যদি ওই উপজেলায় পদ না থাকতো, পদ শূন্য না থাকতো, তাকে টিকানো হতো না। এবং মহামান্য আপিল বিভাগের রায়ে যখন সম্মিলিত মেধা তালিকা করা হয়, অর্থাৎ নিয়োগের জন্য সকল ব্যাচের এক এক সময় এক এক নিয়মে পরীক্ষা উত্তীর্ণ হয়ে সবাইকে যখন মেধা তালিকা করা হয়, তখন 1 থেকে 12তম যাদের আসলে পূর্ব ঘোষণা ছিল না, তারা অনেকে 60, 70 বা 40 এরকম পেয়ে যখন 60-70 হয়ে গেছে, তখন আর বেশি নাম্বারের প্রতি নাই করে তারা পরীক্ষা ছেড়ে দিয়ে চলে গেছে। আমি মাত্র একবার পরীক্ষা দিয়েছি, 8ম, স্কুল এবং কলেজ একসাথে 2টাই আমি উত্তীর্ণ হয়েছি, এবং 60% মার্ক। আমি আর চেষ্টা করিনি, এবং পরবর্তীতে চেষ্টা করিনি, কারণ এটা আমাদের সনদের মেয়াদ আজীবন করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আপিল বিভাগের, যেটা মেনে এনটিআরসি 3য় গণবিজ্ঞপ্তি দিয়েছে। এবং এই পর্যন্ত যারা এইটার ব্যাপারে বারবার তারা এটার বিরুদ্ধে আপিল করে, অর্থাৎ পরবর্তীদের উপর যে নিয়ম, সেই নিয়মটা পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়ে সকলকে একই ক্যাটাগরিতে আনার চেষ্টা করেছে। যেখানে আপনার নিয়োগ বঞ্চিতের সংখ্যা অতি সীমিত। আমরা 21,796 জনের একটা তালিকা দিয়েছিলাম। তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমাদের একটা তালিকা গ্রহণ করেছিল, কারণ তারা বলেছিল আপনারা কতজন, এটা যদি আইডিয়া করতে পারি তাহলে দেখবো যে প্যানেল করা সম্ভব কিনা। আমরা সেটা দিয়েছিলাম, কিন্তু তারা সেই নিয়োগটা সম্পন্ন করেনি, তারা আমাদের সাথে প্রতারণা করেছে। আমি বলতে চাই, যেহেতু নিয়োগে সম্ভব ছিল, সেই কারণেই তারা নিয়েছিল। এবং বিগত কিছুদিন আগে আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি নামে কিছু কথা শুনেছেন। বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে যাচ্ছে এনটিআরসি। তো বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমরা পত্রপত্রিকায় লিখেছি, যেহেতু এনটি লেভেলে আমাদের বয়স ছিল, অর্থাৎ আমরা যখন পাস করেছি তখন আমাদের বয়স নির্দিষ্ট এই বয়সের কম ছিল, তখন আমাদের নিয়োগ দিলে পদগুলো শূন্য না রাখলে তখন কিন্তু নিয়োগ হয়ে যেত। তারা সিস্টেম দুর্নীতির কারণে আমরা নিয়োগটা পাইনি, আমাদের বয়স বেড়ে গেছে। সেই বিষয়টা বিবেচনা নিয়ে এনটিআরসি একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে চেয়েছিল। আমরা এনটিআরসি এর সদস্য সাথে আলোচনা করেছি, এবং তারা বলেছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিব, যা 17তম, 13, 14 এবং 1 থেকে 12তম যারা সুযোগ পাবে। আমি বলেছিলাম যে আমাদের সাথে 4র্থতে এরকম করা হয়েছে, শূন্য পদ শূন্য রয়ে গেছে, অথচ নিয়োগ দেওয়া হয় নাই, সেই পদগুলো এখনো শূন্য। 3য়তে হয়েছে, 4র্থতে হয়েছে, এবারও হবে না, এর নিশ্চয়তা কি? সে কিন্তু সঠিক জবাব দিতে পারে নাই, এবং সে বলছে যার হবে হবে, যার হবে না। তো
বন্ধুরা, এই ধরনের শিক্ষামূলক পোস্ট সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে সর্বশেষ শিক্ষামূলক খবরগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি সর্বশেষ খবরটি জানতে পারবেন। ধন্যবাদ।